নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। শুনছেন বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস হলুদ বসন্ত। আজ পড়ব উপন্যাসটির তৃতীয় পর্ব। গাড়ি ভরা ঘুম, কামরা নিঝুম। শীতকালের রাত 4টে, অনেক রাত। কোনো ক্রমে পাজামা পাঞ্জাবি পরে একটি বান্ডিলের মতো এসে হোলডল বিছিয়ে শুয়ে পড়েছিলাম। এখনও অনেকক্ষণ ঘুমোনো যাবে। কুপেতে আমি একা। ভিতর থেকে লক করে দিয়ে কম্বল মুড়ে ঘুম লাগিয়েছিলাম। লালগোলা প্যাসেঞ্জার চলেছে। শীতের আধো ফোঁটা ভরে রিকঝিক 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 রিকঝিক। শুয়ে থাকতে থাকতে বুঝলাম একসময় ভোর হলো। চোখ মেললাম। বাইরে সোনালি রোদ আকাশময় সাঁতরে বেড়াচ্ছে। মনে হলো যেন এই সকালে কারোই কোনো দুঃখে ডুবে মরার ভয় নেই। পায়ের কাছের জানালা দিয়ে এক ফালি রোদ এসে ধূসর কম্বলে লুটিয়ে পড়েছে। শিকারে টিকারে গিয়ে আমার যখন ভীষণ শীত করে, পাতার ঘরে কি কোনো ডাকবাংলোয় চৌপায়ায় যখন একটি কি দুটি কম্বলেও শীত মানে না, ঠোঁট যখন ঠান্ডায় নীল হয়ে যায়, পায়ের পাতা দুটি হিমেল হাওয়ায় হিম হয়ে ফ্যাকাশে হয়ে আসে, তখন আমি নয়নার কথা ভাবি। নয়না সোনার ভাবনা তখন কোনো চিকন পাখির পালকের লেপের মতো আমার কম্বলের তলায় আস্তে আস্তে ছড়িয়ে যায়। আমার সমস্ত সত্তা উষ্ণ হয়ে উঠতে থাকে ধীরে ধীরে। তারপর আমার সমস্ত আমিত্বে একটি মসৃণ চিতাবাঘের চেকনাই লাগে। শীত কাকে বলে আমি ভুলে যাই। কিন্তু এই রেলগাড়ির কামরার সামান্য শীতে অত শত দরকার হয় না। এমনি শুয়ে শুয়ে রোদ দেখলেই গা গরম হয়ে ওঠে, ভালো লাগে। রানাঘাট বোধহয় এসে গেল। চা খেতে হবে। বার্থ ছেড়ে উঠে বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে নিলাম। পলাশি আসতে এখনও অনেক দেরি। চা খাবার পর আরও কিছুক্ষণ আরাম করা যাবে। রানাঘাট স্টেশনে চা নিলাম। কম্বল মুড়ি দিয়ে বসেই চা খেলাম। বেয়ারা এসে পেয়ালা পিরিচ দিয়ে গেল। এবার লম্বা দৌড় দেবে গাড়ি। গায়ের পাশে জানলাটি এবার খুলে দিলাম। উঠে বসলাম। বাইরে ভালো করে তাকালাম। খেতে খেতে ধান কাটা শেষ হয়ে গেছে। কোথাও কোথাও শীতের আনাজ লেগেছে। শিশির ভেজা সবুজ ঝোপেঝাড়ে প্রজাপতি ফুরফুর করছে। শুকনো খেতে পাখির ঝাঁক একরাশ চঞ্চল ভাবনার মতো ছড়িয়ে পড়ছে, উড়ে যাচ্ছে। দূরে দূরে আম কাঁঠাল ঘেরা ছোট ছোট গ্রাম। কাছাকাছি ভেরান্ডার বেড়া দেওয়া কাদা লেপা বাড়ি। পুকুর পাড়ে হাঁস প্যাঁক প্যাঁকাচ্ছে। কোথাও খোঁটায় বাঁধা একলা ছাগল দার্শনিকের মতো একদিকে চেয়ে কত কি ভাবছে। বাঁশবনের ছায়ায় ছাতার পাখিরা পঞ্চায়েত বসিয়েছে। ছ্যাঁ 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 করে পরনিন্দা পরচর্চা হচ্ছে। সেই নদীটি এলো। কি নীল জল! যতবার নদীটি পেরোই প্রতিবারই নতুন করে ভালো লাগে। ছিপছিপে নীল ব্যক্তিত্ব সম্পন্না নদী। গুম 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 করে লোহার কড়ি বর্গা পেরিয়ে রেলগাড়ি নদী পার হলো। পার হয়েই ছুটল। রিকঝিক 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 রিকঝিক। বাইরের আদিগন্ত আকাশ আর সোনালি রোদ্দুরে তাকিয়ে হঠাৎ আমার মনে হলো যেন দূরে রেলগাড়ির পাশে পাশে গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে কাল রাতের নীল বেনারসি পরে নয়না সোনা সুঁটি খেতে সর্ষে খেতে শাড়িতে ঢেউ তুলে তুলে ছুটে চলেছে। ওকে দৌড়লে যা সুন্দর লাগে! চিকিচুং চিকিচুং, টাকা টাকা টিকিটং। গাড়ির তালের সঙ্গে তাল মিলিয়ে একবার ত্রিতালে, একবার কাহারবায়, একবার দাদরার ছন্দে নয়না আমার পাশে পাশে নীল বেনারসি পরে ছুটে চলেছে, যেন উড়ে উড়ে চলেছে। ওর পায়ের পায়েজোরের শব্দ শুনতে পাচ্ছি। ওর কোমরের রূপোর চাবির রিংয়ের ঝুনঝুনি শুনতে পাচ্ছি। নয়না আমার সঙ্গে সঙ্গে চলেছে। হাওয়ায় ওর শাড়ি ফুলে উঠেছে, আঁচল দুলে দুলে উঠছে, চুল এলোমেলো হয়ে যাচ্ছে।
দুলে দুলে হাওয়ায় ফুলে ফুলে ফুলের মতো ও কী যেন বলছে। হাওয়া আর চাকার শব্দ কথাগুলিকে নিয়ে কাপাস তুলোর মতো উড়িয়ে দিচ্ছে। শুনতে পাচ্ছি না কিছু, কেবল বুকের কাছে নয়নার অস্তিত্ব অনুভব করছি। আমার সবটুকু ভালো লাগা এই ভোরের রোদ্দুর হয়ে আকাশময়, মাঠময়, বিশ্বময় ছড়িয়ে গেছে। মনে হলো ট্রেনটার গতি কমে এলো। চাকাগুলো কুমিরের শীষ দেওয়ার মতো আওয়াজ করতে লাগলো। হঠাৎ দেখলাম নয়না নেই। নয়না আমার সঙ্গে আর দৌড়চ্ছে না। বীরনগরে পৌঁছে গিয়েছে গাড়ি। বড় বড় সেগুন গাছ স্টেশনের দুপাশে। সেগুন গাছের বন হয়ে আছে। মনে হয় না নদিয়া জেলায় আছি। গোদাপিয়া শাল বা শালবনি বলে মনে হয়। ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। সেগুন বাগানের আড়াল থেকে প্যাঁকু প্যাঁকু করে সাইকেল রিকশার হর্ন শোনা যাচ্ছে। প্ল্যাটফর্মে একটা বিতিকিচ্ছিরি বিনতা বউ একটি নীলরঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ভেবেছে বুঝি নীলরঙা শাড়ি পরলেই নয়নার মতো দেখাবে। সঙ্গে হলুদ শার্ট পরে নতুন বর, টোপর মাথায়। বীরনগরে ক্রসিং হবে। এখানে সিঙ্গেল লাইন। কৃষ্ণনগর থেকে ডাউন লালগোলা প্যাসেঞ্জার আসবে, তবে এ গাড়ি ছাড়বে। প্রতিবারই এমনই অপেক্ষা করতে হয় কোনো এক গাড়ির, যে গাড়ি আগে আসে। নয়না আমার সঙ্গে সঙ্গে আসছিল। একটু আগেও দেখেছিলাম। জানি না ও এখানে দৌড়ে আসছে কি না। কি বলছিল শোনা হলো না। বলছিল হয়তো, রিজুদা, কাল আপনি না খেয়ে চলে এলেন বলে আমারও খাওয়া হলো না। অসভ্য, না খেয়ে চলে এলেন কেন? জানি না কি বলছিল। জানি না বীরনগরে আমাকে ও অপেক্ষা করতে বলেছিল কি না। দরকার হলে, মানে ও এখানে আসবে জানলে আমি আজীবন অপেক্ষা করতে পারি। শুধু এই জীবনই বা কেন, অনেক জীবন। জানি না আমি আর ও একই সিঙ্গেল লাইনে এই লালগোলা প্যাসেঞ্জার দুটির মতো বিপরীত মুখে ছুটে আসছি কিনা। নয়না কিন্তু আমার সঙ্গে একই দিকে ছুটছিল, আমার পাশে পাশে। সেজন্যেই ভয়। বিপরীত মুখে ছুটলে কোনো না কোনো শান্ত স্টেশনে আমাদের দেখা হয়ে যেতই যে, সে বিষয়ে নিঃসংশয় হতাম। কিন্তু একই দিকে ছুটছি বলে আমি হয়তো যখন ঘুমিয়ে থাকবো কামরাতে, ও হয়তো আমাকে পিছনে ফেলে কোনো অজানা স্টেশনের দিকে চলে যাবে, যার টিকিট আমার কাছে নেই। অথবা এই কানিন রেলগাড়ির কামরার মতো কোনো কামরা আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার অজানিতে হয়তো আমার নয়নার কাছ থেকে আমায় দূরে, বহু দূরে নিয়ে চলে যাবে। কোনো স্টেশনেই হয়তো আমাদের আর দেখা হবে না। বড় ভয় করে, আমার বড় ভয় করে। ঘণ্টা পড়ল। ডাউন লালগোলা প্যাসেঞ্জার আসছে। নীল বেনারসি পরা কুৎসিত বউটি একটু হাসল। বরটি যেন কি বলল। তারপর বিড়িটায় একটি শেষ সুখো টান দিল। ওদের দুজনের জীবনের আপ ট্রেন আর ডাউন ট্রেন বীরনগরের মতো কোনো পূর্ব নির্ধারিত স্থানে ক্রসিং করেছে। ওদের দেখে খুব ভালো লাগলো। ওরা হারিয়ে যায়নি, দুজনে দুজনকে হারিয়ে ফেলেনি। এমন সময় গুম গুম করতে করতে অন্যদিক থেকে ট্রেনটি এসে ওদের মুখ দুটি আমার চোখ থেকে মুছে দিল। একটি খয়েরি চলমান রেখা ধীরে ধীরে প্রশস্ত হয়ে থেমে গেল লাইনের উপর। আমার দাঁড়ানো কামরার তলা থেকে একটি ধবধবে বিড়াল লাফ দিয়ে নিচু প্ল্যাটফর্মে উঠল। দুষ্টুমি করে আমাকে একবার চোখ টিপল। তারপর শীতের রোদে আড়মোড়া ভেঙে আর এক লাফে প্ল্যাটফর্ম ছেড়ে সেগুন বনে লাফিয়ে নামল। দরজা খুলে মুখ বাড়িয়ে পেছনের মাঠ ভরা সোনালি রোদ্দুরে তাকালাম। এখনও আমার নয়না দৌড়ে আসছে কিনা তা দেখার জন্যে। দেখলাম একটি সোহাগী নীলকণ্ঠ পাখি টেলিগ্রাফের তারে বসে আনন্দে গদগদ গলায় আপন মনে কি যেন স্বগতোক্তি করছে এবং খুশি খুশি রোদ ঠিকরানো ঠোঁটে মসৃণ পালক পরিষ্কার করছে। ওর গর্বিত মুখ দেখে মনে হলো এই নীল বেনারসি পরা নিরিবিলি পাখিকেও বোধহয় আমার মতো করে অন্য কোনো নীলকণ্ঠ পাখি এই রোদ্দুর মাখার সকালে ভালোবেসেছে। নইলে ওর মুখ নয়নার মতো অমন নিরালা নরম দেখাতো না। ভোরবেলা সামনের বাড়ি রেডিও থেকে মুহূর্তবাহী
খোলদার খোল লাগলো যে দোলের ঘুম ভাঙানো সুর কানে এসে লাগলো। ঘুম ভেঙে গেল। হঠাৎ মনে পড়ল আজ দোল, আজ ছুটি। ভোরবেলার প্রথম কাপ চা খেয়ে অনেকক্ষণ ধরে নিপুণভাবে দাড়ি কামালাম। খবরের কাগজটা উল্টে পাল্টে দেখলাম। কাল অফিস ফেরতা একটা আনন্দবাজার দোল সংখ্যা কিনেছিলাম। সেইটে নিয়ে আরাম করে বারান্দায় ইজি চেয়ারে মোড়ার উপর পা তুলে মৌজ করে বসব। তার আগে অত্যাচারী আগন্তুকদের হাত থেকে বাঁচবার জন্যে আলমারি খুলে একটা ছেঁড়া পায়জামা ও পাঞ্জাবি বের করলাম। এমন সময় সুজয় ফোন করল। কিরে, কি করছিস? এদিকে আসবি না? অত দূর হেঁটে কি করে যাব? গাড়ি নিয়েই আয়। সাদা গাড়ি, রং দেবে ভীষণ। তুই কে রে একটা মস্তান যে তোর গাড়িতেই বেছে বেছে রং দেবে? কেউ নয় বলেই তো দেবে। যা, ইয়ার কি মারিস না। দেখ, বিদেশে ঠান্ডায় গিয়ে পচে মরব। কত বছর দোল খেলতে পারবো না কে জানে। এই আমার আপাতত শেষ দোল খেলা। আয় না বাবা। মা ইয়া পান্তুয়া বানিয়েছে, নয়না কুচো নিমকি বানিয়েছে। একটু পর পাড়ার সব ছেলেমেয়েরা দল বেঁধে আসবে, রমরমে কাণ্ড হবে। জানিস তো কলের ফেরুল বাড়ানো হয়েছে। এবার আমাদের ওয়াটার ফেস্টিভ্যালও খুব জমবে। আমার সর্দি হয়েছে, জল দিলে যাব না। ও বলল, তুই ইনকনসিডারেট ভাবিস কেন? আমার ড্রয়ার ভর্তি সেলিন ট্যাবলেট আছে, ভিটামিন সি। আগে গোটা 2 খাইয়ে তারপর জল দেব। এমন সময় শুনলাম সুজয়ের পাশ থেকে কে যেন বলল, কে রে দাদা? ও বলল, রিজু। আসতে চাইছে না? না। তারপরই নয়নার গলা শুনলাম। কি হে মশাই, আসতে পারছেন না? কেন যাব? বন্ধুদের সঙ্গে রং খেলবেন, পান্তুয়া খাবেন, নিমকি খাবেন, মজা হবে। আর কেন? আমার ওরকম চেঁচামেচি, বেশি হইহট্টগোল ভালো লাগে না। তো কিসে লাগে? একা একা তোমার সঙ্গে গল্প করতে। কোনো উত্তর দিল না ও। কি বুঝলে? হুঁ মানে কি বুঝলে? যা বোঝার ঠিকই বুঝেছি। হঠাৎ টোকা খাওয়া টাকা কেন্নর মতো কুঁকড়ে গেলাম। আসলে আমার এই পাগলামি দেখে ও নিশ্চয়ই হাসে। বোধহয় বন্ধুদের কাছে আমার গল্প করে, অফ পিরিয়ডে বোধহয় আমাকে নিয়ে হাসাহাসি করে। সব বুঝি, মনে মনে লজ্জায় অপমানে প্রত্যাখ্যানে মরে থাকি। তবু বারে বারে ফিরে ফিরে ভিক্ষাপাত্র নিয়ে গিয়ে দাঁড়াই। কোনো পুঁজিপতির মতো নেই হোগা চলো হাঁটো ইহাঁ সে বলে ও আমাকে তাড়িয়ে দেয়। মুখে কিছু বলে না, কিন্তু ওর নিষ্পৃহতা দেখে বুঝতে পারি আর মরমে মরে যাই। কিন্তু পরক্ষণেই আবার লজ্জাহীনের মতো ভিক্ষা চাই। এই রিজুদা। কি? আসুন না বাবা। আমি গেলে তোমার ভালো লাগবে? বেশ কিছুক্ষণ কথার উত্তর নেই। তারপর বলল, আপনি জানেন না? না। তবে জানেন না। বলো না, ভালো লাগবে কি না? আবার হুঁ? না, তোমাকে বলতেই হবে। আচ্ছা নাছুর বান্দা তো আপনি। লাগবে হলো তো? আপনি যেন কি কোনো দিন কি বড় হবেন না? বড় হয়েছি বলেই তো এত যন্ত্রণা। অত আমি বুঝি না, তাড়াতাড়ি আসুন। আপনার জন্যে আমি বাঁদুড়ে রং গুলছি। সুজয়দের বাড়ি যখন গিয়ে পৌঁছলাম তখন প্রায় 10টা। দেখলাম কুরুক্ষেত্র কাণ্ড বেঁধেছে। পাড়ার যত ছেলেমেয়ে সব ওদের বাড়িতে। নয়না একটা কালোর উপর লাল ফুল তোলা বাঁধনি শাড়ি পরেছে। দৌড়াদৌড়িতে শাড়ির প্রান্তে কালো মোটা সিল্কের সায়ার আভাস দেখা যাচ্ছে। মাথা, কপাল, শাড়ি, ব্লাউজ সব নানা রঙে রঙিন হয়ে গেছে। ওকে দেখে কোনো ইমপ্রেশনিস্ট আর্টিস্টের চলমান ছবি বলে মনে হচ্ছে। ও কাছে আসছে, দূরে যাচ্ছে, অন্য মেয়েদের সঙ্গে দলবদ্ধ হচ্ছে, আবার পরক্ষণেই দলছুট হচ্ছে। ওর পায়ের পাতা দুটি শ্রীরাধার পাতার মতো সুন্দর, পাতলা সরু দুটি পাতা। ইচ্ছে করে ধরে থাকি,
মুখের সঙ্গে ঘষি। সুজয়ের বন্ধুরা আমাকে অতর্কিতে ও অন্যায়ভাবে জবরদস্তির সঙ্গে রঙে রঙে ভূত করল। তারপর একে ওকে বালতি বালতি জল ঢালল। সকলে মিলে ভিজে ঝোড়ো কাক। ওদের ছোট্ট লনটিতে আমরা বসলাম সবাই। মাসিমা পান্তুয়া পাঠালেন, সঙ্গে নিমকি, তারপর কফি। নয়নার বান্ধবীরা মিলে কোরাস গাইল। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। দোলের দিনে প্রতিটি লোকই হেরে যাবার জন্যে মনে মনে প্রস্তুত থাকে। বলবান লোক, কিশোরী মেয়ে, রূপসী বৌদি সেদিন যে কোনো ছোট ছেলে অথবা যে কোনো অবাধ্য দেওরের কাছে হেরে যাবার জন্যে মনে প্রাণে হন্যে হয়ে থাকে। আমি যেমন অনুক্ষণ ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকি এই একটি দিনে, সবাইকে তেমনি পরনির্ভর দেখি। আমারও ইচ্ছে ছিল নয়নার কাছে সম্পূর্ণভাবে পরাস্ত হব। ভেবেছিলাম নয়না আমার খুব কাছে এসে যখন ওর সুন্দর সুরেলা আঙুল বুলিয়ে আমার সমস্ত সত্তাকে চাবি টিপে টিপে একটি উদ্বেল পিয়ানোর মতো বাজাবে, তখন আমি আমার স্বপ্নের খুব কাছাকাছি আসব। মুহূর্তিক যন্ত্রণায় নীল হয়ে যাব। কিন্তু নয়না কিছুই করল না। কাছে এলো, যথেষ্ট ব্যবধান রেখে আমার কপালে আবির দিল, পায়ে আবির ছুঁয়ে প্রণাম করল। আবির মাখা মুখে, সুন্দর সুগন্ধি দাঁতে এক ফালি আশাবাদী রোদের মতো হাসল। তাতেই আনন্দে মরে গেলাম। ইচ্ছে করলে আশীর্বাদ করার ছুতোয় আমি ওকে কাছে টেনে আনতে পারতাম। ওর মুখকে আমার বুকে, ঝড়ের রাতের ভয়ার্ত পাখিকে ঝাঁকড়া ঝাউগাছ যেমন করে আশ্রয় দেয় তেমনি করে আশ্রয় দিতে পারতাম। জড়িয়ে থাকতাম থরথরানোর শরীরলতাকে, কিন্তু কিছুই পারলাম না। যে আমি অনুক্ষণ ওকে কল্পনা করে কাঁদি, ওর সুরেলা শরীরকে স্বচ্ছন্দে কোমল নিতে বাজাই, ওর নূপুরের মতো নিবিড় নাভিতে কল্পনায় অনিঃশেষ মৃগনাভির গন্ধ পাই, সেই আমি ওরই আঁচল থেকে এক মুঠো বেগুনি আবির নিয়ে ওর মাথার উপরে উড়িয়ে দিয়ে বললাম, দিস ইজ দ্য সোবার ওয়ে। অন্য অনেক ছেলে নির্দ্বিধায় যা করতে পারে, আমি তার কিছুই করতে পারি না। এমনকি আমি যতখানি ভালো নই, নয়নার কাছে এলে আমি তাই হয়ে উঠি। আমার সত্যি আমি চেয়ে অনেক সংযত। যে কামনার ছুরি অনুক্ষণ হ্যাক্স ব্লেডের মতো আমাকে চিরে চিরে চলে, ওর কাছে এলে কোনো অদৃশ্য মন্ত্র বলে আমার সেই সমস্ত কামনার শীতল শামুকের তুলতুলে শরীরের মতো বাইরের সংযমী আবরণের ভেতর মুখ লুকায়। আমি অনেক দিন নিজেকে শুধিয়েছি। এ কি নিছক ভণ্ডামি? নিজেকে মহান করে লোকের সামনে তুলে ধরার কোনো নিজ প্রচেষ্টা? ধার করে অন্য লোকের মার্সিডিজ গাড়ি চড়ার মতো এও কি কোনো সস্তা বড়লোকি? কিন্তু না, নিস্তব্ধ নির্জন বিকেলে অথবা কোনো হঠাৎ ঘুম ভাঙা রাতে নিজেকে বারবার শুধিয়ে এক জবাবই পেয়েছি। জুতো পায়ে যত ময়লাই মারাই না কেন, মন্দিরে যাবার আগে যেমন জুতো ছেড়ে রাখি বাইরে, নয়না সোনার কাছে এলেও আমি জুতো পরার কথা ভাবতে পারি না। ওর কাছ থেকে চলে এলেই আবার জুতো পরে ফেলি। লোক ঠকাই, ময়লা মারাই, কামনার অক্টোপাসের সঙ্গে কর্কশ কুস্তি করি। নয়না সোনা আমার মন্দির। পাশের বাড়ির দেবদারু গাছে একটি কোকিল ডাকছিল। ফুরফুর করে বসন্তের হাওয়া দিচ্ছিল। ভিজে পাঞ্জাবিতে গাটা শিরশির করে উঠে গায়ে কাঁটা দিচ্ছিল। এমন সময় সেই ছেলেটি এলো। প্রথম দিন থেকেই আমি একে দু চোখে দেখতে পারি না। নয়না যেন ওকে কি এক বিশেষ চোখে দেখে, কোনো বিশেষ কোণ থেকে। ছেলেটি ফর্সা, লম্বা, মিষ্টি মিষ্টি হাসে, পেটের কাছে একটি মাঝারি সাইজের নাদু, পান খেয়েছে, পায়জামা ও আদ্যির পাঞ্জাবি পরেছে। গায়ের রং যে ফর্সা তা দেখানোর জন্য ইচ্ছে করেই বোধহয় পিঠের কাছে অনেকখানি ছিঁড়ে রেখেছে। নীতিশ, মনে পড়েছে, এর নাম নীতিশ সেন। সেদিন সুজয় আলাপ করিয়ে দিয়েছিল। কেন জানি না, এতক্ষণ ধরে মনে মনে যে
খুশির আলাপ করছিলাম, যে মহত্বের জোরকে গড়িয়ে গড়িয়ে ঔদার্যের মেরজাপ পরে একেবারে ঝনঝনে ঝালায় পৌঁছে দিয়েছিলাম, এক লহমায় তার সব শেষ হয়ে গেল। ঝনাত করে তার ছিঁড়ে গেল, ঢপ করে বায়ার মধ্যে হাত ঢুকে গেল। আমার সকালটাই মাটি হলো। নয়না এগিয়ে এসে আপ্যায়ন করে বলল, আসুন আসুন। ছেলেটি মাঝপথে দাঁড়িয়ে পড়ে নয়নাকে আবির দিল, বেশ ভদ্রভাবেই দিল। কিন্তু আমি নয়নার মুখে চেয়ে বুঝতে পারলাম যে নিছক সটিবাটা আবির কপাল ভেদ করে আরও গভীরে প্রবেশ করল। আমার কানটা গরমে ঝাঁঝা করতে লাগলো, মাথার মধ্যে ঝুনুক ঝুনুক করতে লাগলো রক্ত। এত খারাপ লাগতে লাগলো যে কি বলবো। মনে হলো ডেঙ্গু হয়েছে। গায়ে পায়ে ব্যথা, সারা গায়ে অবসাদ, বিরক্তি, মুখ বিস্বাদ। নয়না কি ছেলেটিকে ভালোবাসে নাকি? ছেলেটিও বোধহয় ভালোবাসে মনে হচ্ছে। এসব ব্যাপারে আমার মনে হওয়া মারাত্মক। এরকম মনে হওয়ার ক্ষমতা কোনো রেশুরের থাকলে সে কোটিপতি হয়ে যেত। আমার বারবার মনে হলো যা মনে হচ্ছে তা ঠিক। ছোটবেলা থেকে নয়না ছেলেটিকে চেনে। সুজয়দের মতে ওরকম ছেলে নাকি হয় না, ও নাকি আদর্শ ছেলে। তার মানে বুঝতেই পারছি, গুটি গুটি টাইপ, মানে ন্যাকা। খেঁকি কুকুরের লেজে তারাবাতি বেঁধে এই সব ছেলের দিকে লেলিয়ে দিতে হয়। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বাড়ির অবস্থা ভালো। শিলংয়ে কোন সাহেবি কোম্পানির চিফ অ্যাকাউন্ট্যান্ট, ওখানেই থাকে। দোলে দুর্গোৎসবে কলকাতা চলে আসে প্লেনে। দিন কয় অন্তঃসলীলা চালিয়াতি করে চলে যায়। ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে দেখতে লাগলাম। ষাঁড় যেমন বুল ফাইটারকে দেখে। কী বা এমন ছেলে? হতে পারে আমার চেহারাটা ভালো না, কিন্তু পৃথিবীতে চেহারাই কি সব? হতে পারে ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু তা বলে আমিও কি ইঞ্জিনিয়ার নই? ও লিখতে পারে, ছবি আঁকতে পারে? পারে না। ও খালি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ও খালি টাকা রোজগার করতে পারে আর পাঙাশ মাছের মতো চোখ করে অন্য লোকের টাকার হিসাব রাখে। যাচ্ছে তাই, যাচ্ছে তাই। ও আমার মতো করে ভালোবাসতে পারে নয়নাকে? আমার মতো করে রাত্রি দিন নীরবে ও সোচ্চারে নয়নাকে মনে করে? কিছুই করে না। অথচ নয়না ভালোবাসে ওকে, আমাকে নয়। পায়ের কাছে কচি এক মুঠো দূর্বা ফস করে হ্যাঁচকা টানে টেনে তুললাম। নয়নাদের অ্যালসেশিয়ানটা গন্ধ শুঁকতে শুঁকতে আমার কাছে এলো। মনে মনে দাঁত কিরমিরিয়ে বললাম, গন্ধ গোকুল কুত্তা, আমার কাছে কেন? অনেক সুগন্ধ ওদিকে আছে, যাও না শালা। কেন এমন হয়? কেন এমন হলো জানি না। আমার সমস্ত খুশি, সমস্ত ভালো লাগা এক লহমায় বিষাদে ভরে গেল। পৃথিবীতে বিষাদ ছাড়া আর কিছু যে আছে তা চেষ্টা করেও মনে আনতে পারলাম না। কেউ কেউ দ্বিতীয় কাপ কফি খাচ্ছিল। নয়না নিজে হাতে এক কাপ কফি এনে আমাকে বলল, নিন। ও জানতো কফি আমি ভালোবাসি। আর ভিজে কাপড়ে আর এক কাপ কফি না খাওয়ার কোনো কারণ ছিল না। তবু ও কাছে এসে যে মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে প্রীতি ঝরানো হাসি হেসে বলল, নিন ধরুন, সেই মুহূর্তে সব রাগ গিয়ে পড়ল ওর ওপর। বললাম, খাবো না। ও বুঝতে পারল কোনো কারণে আমি অখুশি আছি। আরও কাছে এসে বলল, রাগ করেছেন আমার উপর? ওর মুখের দিকে না চেয়েই অন্যদিকে চেয়ে বললাম, রাগ করার কোনো কারণ তো ঘটেনি। তবুও আমার মুখ চেয়ে ও ব্যথিত হলো। একটু চুপ করে থেকে বলল, খাবেন না সত্যি? আমি কোনো জবাবই দিলাম না। অন্য অনেকে যেখানে ছিল আর কিছুই না বলে ও কফিটা নিয়ে ফিরে গেল। একটুক্ষণ বসে থাকার পরই আমার মনে হলো যে আমার এখানে আর থাকবার কোনো মানে নেই। আর একটুও থাকা না থাকা সম্পূর্ণ অর্থহীন। আমার কাছে তো বটেই, নয়নার কাছেও। এবং অন্য কারো মতামত নিয়ে আমার মাথা ব্যথা নেই। হঠাৎ উঠে পড়লাম। উঠে সুজয় ও মাসিমার কাছে বিদায় নিয়ে চলে এলাম।
নয়না গেটের কাছ অবধি পৌঁছে দিতে পর্যন্ত এলো। আমার উচিত ছিল যে একটা ভদ্রতাসূচক চলি অন্তত বলি, কিন্তু আমার রক্তের মধ্যে যে ভাবপ্রবণ জানোয়ারটা বাস করে সে নীরব রইল। দরাম আওয়াজ করে অসভ্যর মতো দরজাটা বন্ধ করলাম। তারপর গাঁ গাঁ করে গাড়িময় কুৎসিত আর্তনাদ তুলে সোজা বাড়ি এসে পৌঁছলাম। ঘরে বসে চুপচাপ একেবারে একা একা অনেকক্ষণ পাইপ খেলাম। তারপর চান ঘরে ঢুকে শাওয়ার খুললাম। সমস্ত শরীরের রং লাল, নীল, বেগুনি, সবুজ, রূপালি, সোনালি সব রং অহংকারের মতো আমার অন্ধ আবেগের মতো গলে গলে পড়তে লাগলো। চানঘরের আয়নায় সেই সিক্ত পরিবর্তনশীল বহু রঙে রঙিন ছবি দেখে হঠাৎ নিজেকে মনে হলো এ কোনো অনাদিকালের বহুরূপী। একে আমি নিজেও কোনো দিন চিনিনি। সাবান দিয়ে ঘষে ঘষে রং তুলতে তুলতে হঠাৎ নিজের উপর খুব রাগ হলো, ঘৃণা হলো, নিজেকে মারতে ইচ্ছে করলো। এত খারাপ লাগলো যে কি বলবো। মেয়েটিকে অমনভাবে বিনা কারণে ব্যথা দিয়েলাম, একটি কুৎসিত নোংরা একরোখা শুয়োরের মতো। ছি ছি ছি, নয়নাকে আমি অন্যায়ভাবে ব্যথা দিয়েলাম। ভারী খারাপ আমি, ভীষণ খারাপ। বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত উপন্যাসটির 3য় পর্ব শুনলেন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।